হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ সেল। আজকে আমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্টের একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে পিএমএমসি ইনস্ট্রুমেন্ট অর পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের কনস্ট্রাকশন, ইনস্ট্রুমেন্টের ওয়ার্কিং প্রিন্সিপাল, ইনস্ট্রুমেন্ট কোথায় ইউজ হয়, এই সব বিষয়ে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করি। ফার্স্ট আমরা দেখে নেব পিএমএমসি ইনস্ট্রুমেন্টের কনস্ট্রাকশন কী বা পিএমএমসি ইনস্ট্রুমেন্টের মধ্যে কী কী থাকে। ফার্স্ট আমরা যেটা দেখতে পাই, যেহেতু পিএমএমসি ইনস্ট্রুমেন্টের ফুল ফর্ম পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, তো এর মধ্যে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকবে, যেটা হলো এটা হলো সেই পার্মানেন্ট ম্যাগনেট। এই যে রাউন্ড হাফ রাউন্ড শেপে যেটা আছে এটা হলো সেই পার্মানেন্ট ম্যাগনেট। সো এক নম্বর থাকে পার্মানেন্ট ম্যাগনেট, ওকে। সেকেন্ড যেটা থাকে সেটা হলো একটা মুভিং কয়েল। তাই ফুল ফর্মে কী আছে, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। আমরা পার্মানেন্ট ম্যাগনেট দেখে নিলাম, এবার দেখে নেব মুভিং কয়েল। এর মধ্যে মুভিং কয়েল কোনটা? মুভিং কয়েল হলো এইটা, যেটা আমি রেড ডট দিয়ে দেখাচ্ছি, এটা হলো সেটা মুভিং কয়েল, ওকে। তো দুটো থাকে মুভিং কয়েল। মুভিং কয়েল কী দিয়ে বানানো হয়? এর মধ্যে মুভিং কয়েলটা যেটা বানানো হয় সেটা থিন কপার ওয়্যার দিয়ে বানানো হয়। তো থিন কপার ওয়্যারের মুভিং কয়েল বানানো হয়, ওকে। তো এই কয়েলটা একটা অ্যালুমিনিয়াম ফর্মারের ওপর ফিট করা থাকে। এই যে আউটলাইন দিয়ে যেটা আছে এটা হলো সেই অ্যালুমিনিয়াম ফর্মার, ওকে। তো এটাকে বললাম অ্যালুমিনিয়াম ফর্মার। নেক্সট যেটা থাকে সেটা হলো এই অ্যালুমিনিয়াম ফর্মার সমেত কয়েলটা একটা সিলিন্ড্রিক্যাল সফট আয়রন পিসের ওপর সেট করা থাকে। এই যে সিলিন্ড্রিক্যাল আমরা সফট আয়রন পিসটা দেখতে পাচ্ছি, এই সিলিন্ড্রিক্যাল সফট আয়রন পিসের ওপরে এই কয়েলটা সেট করা থাকে। এই সিলিন্ড্রিক্যাল সফট আয়রন পিস ইউজ করার যে পার্সপেক্টিভ বা যে কারণ, সেটা হলো আমরা এই যে ম্যাগনেটটা থাকে তার মাঝে যে এয়ার গ্যাপ, সেটা ইউনিফর্ম করার জন্য বা এয়ার গ্যাপটা কমানোর জন্য আমরা এই সিলিন্ড্রিক্যাল শেপের একটা সফট আয়রন পিস ব্যবহার করি, যাতে সব জায়গার এয়ার গ্যাপটা সমান হয়। কী থাকে? সিলিন্ড্রিক্যাল সফট আয়রন পিস। নেক্সট যেটা থাকে, এই সিলিন্ড্রিক্যাল সফট আয়রন পিস সমেত গোটা কয়েলটা একটা স্পিন্ডেলের উপর ফিক্সড করা থাকে, ওকে। এই যে লম্বা যে স্টিকটা আমরা দেখতে পাচ্ছি, আমি যদি মুছে দেখাই, এই যে ব্লু কালারের, যদি এটা রেড কালারের মার্কিং করে দেখাই, এই যে এটাকে বলা হচ্ছে স্পিন্ডেল। কি বললাম? স্পিন্ডেল। 5 নম্বর যেটা পেলাম স্পিন্ডেল, ওকে। নাও 6 নম্বর কি, স্পিন্ডেলের দুদিকে দুটো স্প্রিং সেট করা থাকে। এই একটা স্প্রিং আর এই একটা স্প্রিং, ওকে। ফার্স্ট স্প্রিং এই একটা স্প্রিং, এটা আপার স্প্রিং আর এটা লোয়ার স্প্রিং, ওকে। বুঝলাম? কন্ট্রোল স্প্রিং আর কন্ট্রোল স্প্রিং, ওকে। এবার এই এই স্পিন্ডেলের সাথে আরেকটা জিনিস ফিক্সড করা থাকে, যেটাকে আমরা বলি পয়েন্টার। এই হলো পয়েন্টার, ওকে। 7 নম্বর পয়েন্টার। অ্যান্ড একটা স্কেল ইউজ করা হয়, যেটা হয় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্কেল। তো এটা হলো সেই স্কেল, ওকে। বেসিক্যালি আমরা পিএমএমসি ইনস্ট্রুমেন্টের মধ্যে এই কয়েকটা জিনিসই দেখতে পাই, ওকে। তো এবার আমরা দেখে নেব পিএমএমসি ইনস্ট্রুমেন্টের ওয়ার্কিং প্রিন্সিপাল বা ইনস্ট্রুমেন্ট কীভাবে কাজ করে। ফার্স্ট 1 নম্বর টর্ক হলো ডিফ্লেক্টিং টর্ক। ডিফ্লেক্টিং টর্ক কি কাজ করে? ইনিশিয়ালি বা বেসিক্যালি আমাদের ইনস্ট্রুমেন্ট অফ অবস্থাতে জিরো পজিশন বা রেস্ট পজিশনে থাকে। তো জিরো পজিশন বা রেস্ট পজিশন থেকে মুভ করানোর জন্য যে টর্ক অ্যাপ্লাই করা হয়, সেই টর্ককে আমরা বলি ডিফ্লেক্টিং টর্ক। আমি যদি এরকম একটা ছবি দিয়ে দেখাই, এটা 0 আর এটা ধরলাম ম্যাক্সিমাম। পয়েন্টার বেসিক্যালি এই অবস্থাতে থাকে, এরকম জিরো পজিশনে থাকে। এই জিরো পজিশন থেকে মুভ করানোর জন্য যে টর্ক অ্যাপ্লাই করি, সেটাকে বলা হয় ডিফ্লেক্টিং টর্ক। ডিফ্লেক্টিং টর্ক অ্যাপ্লাই করা হয়। ডিফ্লেক্টিং টর্ককে আমরা টিডি দিয়ে ডিনোট করি, ওকে।
নেক্সট হচ্ছে কন্ট্রোলিং টর্ক। ডিফ্লেক্টিং টর্কের কাজটা আমি লিখে দিই, মুভ দ্য পয়েন্টার ফ্রম রেস্ট পজিশন। সেকেন্ড যেটা সেটা হলো কন্ট্রোলিং টর্ক। কন্ট্রোলিং টর্ক কি? কন্ট্রোলিং টর্ক হচ্ছে ডিফ্লেক্টিং টর্কের ঠিক অপোজিট টু ডিফ্লেক্টিং টর্ক। ডিফ্লেক্টিং টর্কের ঠিক অপোজিট, অর্থাৎ ডিফ্লেক্টিং টর্ক যেদিকে কাজ করবে ঠিক তার উল্টো দিকে কন্ট্রোলিং টর্ক কাজ করবে। এবার যদি কন্ট্রোলিং টর্ক কি করে, আমি একটা এক্সাম্পল যদি বলি, আমি ধরলাম আমার কাছে একটা 0 to 10 অ্যাম্পিয়ারের অ্যামমিটার আছে। জিরো টু 10 অ্যাম্পিয়ার অ্যামমিটার আছে, আমি মেজার করব 5 অ্যাম্পিয়ার টু বি মেজার্ড। কন্ট্রোলিং টর্ক কী করে? কন্ট্রোলিং টর্ক আমার যে ভ্যালু দরকার বা যে এক্স্যাক্ট ভ্যালু দরকার সেই ভ্যালুতে গিয়ে কন্ট্রোলিং টর্ক কাজ করে। কিভাবে কাজ করে? আমি একটা স্কেল আঁকলাম, ধরলাম এটা 0 থেকে এটা 10, মাঝে এটা 5, এই ছিল পয়েন্টার। এই পয়েন্টারটাকে ডিফ্লেক্টিং টর্ক মুভ করাবে, পয়েন্টার সোজা এই পজিশনে আসলে এখানে এসে পয়েন্টারটা যে ফিক্সড হবে, এখানে এসে কে দাঁড় করাবে পয়েন্টারটাকে? সেটা দাঁড় করাবে কন্ট্রোলিং টর্ক। আমার ডিফ্লেক্টিং টর্ক এদিকে কাজ করছে, তাহলে কন্ট্রোলিং টর্ককে ঠিক এদিকে কাজ করতে হবে, অর্থাৎ এটা টিডি, এটা টিসি। ওকে, কন্ট্রোলিং টর্ককে আমরা টিসি দিয়ে ডিনোট করি। এবার কন্ট্রোলিং টর্ক যদি না থাকে কি হবে? ডিফ্লেক্টিং টর্ক না থাকলে কি হবে? ডিফ্লেক্টিং টর্ক যদি না থাকে তাহলে আমার ইনস্ট্রুমেন্ট 0 পজিশন থেকে মুভই করবে না। আমি যতই ওর মধ্যে কোয়ান্টিটি দিই, যতই ওর মধ্যে কারেন্ট ভোল্টেজ যাই দিই, ও মুভ করবে না ওর 0 পজিশন থেকে। আর কন্ট্রোলিং টর্ক কী করবে? কন্ট্রোলিং টর্ক যদি না থাকে তাহলে এই ডিফ্লেক্টিং টর্কের জন্য পয়েন্টারটা বেরিয়ে সোজা ম্যাক্সিমামে গিয়ে দাঁড়াবে, মাঝে কোনো জায়গায় দাঁড়াবে না যদি কন্ট্রোলিং টর্ক না থাকে। ওকে, বোঝা গেছে? তো আমি ধরলাম এই পজিশনে এসে টর্ক দুটো সমান হয়ে গেল, টিসি ইকুয়ালস টু টিডি। এটা হলে কি হবে? পয়েন্টারটা এই জায়গায় দাঁড়িয়ে যাবে। এইবার পয়েন্টারটা এই জায়গায় দাঁড়িয়ে গিয়ে কি হবে? এই জায়গায় পুরোপুরি ফিক্সড হবে না, এই জায়গায় পয়েন্টারটা অসিলেট করতে থাকবে, আস্তে 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 এরকম অসিলেট করতে থাকবে, এদিকে এদিকে অসিলেট করতে থাকবে। তাহলে অসিলেট করলে আমাদের নিশ্চয়ই ভ্যালু নিতে প্রবলেম হবে। তো এই অসিলেশনকে থামানোর জন্য আর একটা টর্ক এখানে অ্যাপ্লাই করা হয়, যে টর্কটাকে বলা হচ্ছে ড্যাম্পিং টর্ক। ড্যাম্পিং টর্ক কী করে? ড্যাম্পিং টর্ক এই পয়েন্টারটাকে ফাইনাল স্টেডি স্টেট পজিশনে দাঁড় করে, অর্থাৎ এই যে অসিলেশনটা হচ্ছিল এই অসিলেশনটাকে থামিয়ে দেয়। এই যে অসিলেশনটা হবে এই অসিলেশনটাকে ড্যাম্পিং টর্ক থামিয়ে দেয়। ড্যাম্পিং টর্ক হচ্ছে অপোজিট টু দ্য মুভিং সিস্টেম। ওকে, এইবার কন্ট্রোলিং টর্কের কটা ভাগ আছে? কন্ট্রোলিং টর্ক দু রকমের কন্ট্রোলিং টর্ক আমরা দেখতে পাই, বা দু রকমের কন্ট্রোল আমরা ইউজ করি এই কন্ট্রোলিং টর্ক প্রোভাইড করার জন্য। কি কি? 1 নম্বর স্প্রিং কন্ট্রোল। স্প্রিং কন্ট্রোল কেমন হয়? এই স্পিন্ডেলের একটা স্প্রিং যদি এই দিকে পাকানো থাকে, একটা স্প্রিং তার উল্টো দিকে পাকটা থাকে। ওকে, এবার এটা যদি এদিকে মুভ করে তাহলে এই স্প্রিংটাও ঠিক এই দিকে মুভ করবে। তাহলে একটা স্প্রিং যদি আস্তে আস্তে ক্লকওয়াইজ হয়ে ছোট হতে থাকে, তাহলে একটা স্প্রিং নিশ্চয়ই খুলে আর একটা বড় হতে থাকবে। একটা সময় গিয়ে এটা হচ্ছে আপার স্প্রিং, এটা হচ্ছে লোয়ার স্প্রিং। একটা সময় গিয়ে আপার স্প্রিং আর লোয়ার স্প্রিং দুটো ইকুয়াল হয়ে যাবে।
সেই সময় কী হবে, সেই সময় পয়েন্টারটা এক জায়গায় ফিক্সড হয়ে যাবে। ওকে, আর একটা কন্ট্রোল থাকে যেটার নাম হচ্ছে গ্র্যাভিটি কন্ট্রোল। গ্র্যাভিটি কন্ট্রোলে দুটো ওয়েট দেওয়া থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা ব্যালেন্স ওয়েট, একটা কন্ট্রোল ওয়েট। গ্র্যাভিটি কন্ট্রোল গ্র্যাভিটেশনাল ফোর্সের ওপর বেস করে এরা কন্ট্রোলিং টর্ক আমাকে প্রোভাইড করে। ওকে, এবার আসি ড্যাম্পিং টর্ক। ড্যাম্পিং টর্ককে আমরা 3 ভাগে ভাগ করি, বা 3 রকমের ড্যাম্পিং আমরা ইউজ করি ড্যাম্পিং টর্ক প্রোভাইড করার জন্য। কি কি? এক হলো এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, সেকেন্ড ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, fluid friction damping, and third eddy current damping. ওকে, এই 3 ধরনের ড্যাম্পিং আমরা দেখতে পাই ড্যাম্পিং টর্ক প্রোভাইড করার জন্য। তো এবার আমরা দেখে নেব পিএমএমসি ইনস্ট্রুমেন্টে এই টর্কগুলোর মধ্যে কোন টর্ক কাজে লাগে। ফার্স্ট আমরা দেখব ডিফ্লেক্টিং টর্ক কীভাবে পিএমএমসি ইনস্ট্রুমেন্টে প্রডিউস হয়। দেখো, আমরা জানি এই পার্মানেন্ট ম্যাগনেটে একটা ইলেকট্রিক ফ্লাস্ক, ম্যাগনেটিক ফ্লাস্ক এদিক থেকে এদিকে সবসময় যেতে থাকে, ঠিক আছে? সবসময় ধরলাম এদিক থেকে এদিকে যেতে থাকছে। তাহলে এই কয়েলটার ওপর অলওয়েজ একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই হওয়ার জন্য কয়েলটা অলরেডি মুভ করার চেষ্টা করছে। এই সময় আমি যদি এই কয়েলের মধ্যে সাপ্লাই দিই, কীভাবে সাপ্লাই দেবো? এই স্প্রিং আর এই স্প্রিংয়ের থ্রু এই কয়েলের মধ্যে যদি আমি সাপ্লাই দিই, তাহলে কি হবে? এই কয়েলটা এনার্জাইজড হবে। কয়েলটা এনার্জাইজড হয়ে কয়েলটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে। যখনই এটা ইলেকট্রোম্যাগনেট হবে তখনই এই কয়েলটা কি করবে? তখনই এই কয়েলটা এদিকে মুভ করতে শুরু করবে। এইভাবে ডিফ্লেক্টিং টর্ক প্রডিউস হয়। নেক্সট কী হয়? এখানের মধ্যে কন্ট্রোলিং টর্কের জন্য কি ইউজ করা হয়? স্প্রিং কন্ট্রোল ইউজ করা হয়। দেখো, ওপর দিকে একটা স্প্রিং, নিচের দিকে একটা স্প্রিং আছে। ওকে, এই স্প্রিং দুটো ইউজ করে আমরা স্প্রিং কন্ট্রোল এখানে ইউজ করি। ওকে, তো এইবার বলে দিই এইখানে স্প্রিং দুটো ইউজ করার পারপাস কী কী। এখানে পারপাস অফ স্প্রিং, এখানে স্প্রিংটাকে আমরা বেসিক্যালি দুটো পারপাস ইউজ করি। কি কি? 1 নম্বর, টু প্রোভাইড কন্ট্রোলিং টর্ক, সেকেন্ড টু গিভ সাপ্লাই। ওকে, তো আমরা এখানে কন্ট্রোলিং টর্ক তো দিই, এই স্প্রিং কন্ট্রোলের থ্রু আমরা কন্ট্রোলিং টর্ক তো পাই, তার সাথে আমরা কি করি? এই স্প্রিং দুটোর থ্রু সাপ্লাই দিই, যে সাপ্লাইটা গিয়ে এই কয়েলটাকে এনার্জাইজড করে ইলেকট্রোম্যাগনেট প্রডিউস করে। ওকে, এইবার আসি ড্যাম্পিং টর্ক। ড্যাম্পিং টর্কে কি ইউজ হয়? এখানে আমরা কি জানি, এরকম কোনো কয়েলের মধ্যে যদি আমি সাপ্লাই দিই তখন কি হয়? এর মধ্যে একটা কারেন্ট প্রডিউস হয়, যেটাকে আমি বলি এডি কারেন্ট। ওকে, যেটাকে বলা হয় এডি কারেন্ট প্রডিউস হয়। তো এডি কারেন্ট কি করে? এডি কারেন্ট লেঞ্জেস ল ওয়াইজ এর যে মুভ করতে শুরু করে বা এর যে মোশন আছে সেটাকে বাধা দেয়। ওকে, তো সেই কারণেই আমরা এখানে এডি কারেন্ট ড্যাম্পিং ইউজ করি। ওকে, তো এই ছিল
পিএমএমসি ইনস্ট্রুমেন্টের ওয়ার্কিং প্রিন্সিপাল। এবার আমরা দেখে নেব পিএমএমসি ইনস্ট্রুমেন্টের যে পিএমএমসি ইনস্ট্রুমেন্টের টর্ক ইকুয়েশন। PMC ইনস্ট্রুমেন্টের টর্ক ইকুয়েশন ডিফ্লেক্টিং টর্ক ইকুয়েশন। ওকে, তো এই টর্ক ইকুয়েশনের আগে আমরা যেগুলো কয়েকটা পয়েন্ট নোট আউট করে নেব, সেটা হলো লেট বি ফ্লাক্স ডেন্সিটি in the air gap, their unit Weber per meter square. Okay, next I current in the coil, unit ampere. Okay, next L length or axial length of the coil, unit m or meter. Next B breadth of the coil, unit meter. Okay, next N number of turns in the coil. Okay, now force in each side of coil কি হবে? F equals to লিখতে পারি BLIN, F equals to আমরা লিখতে পারি BLIN ফোর্স। সো এখান থেকে আমরা লিখতে পারি টর্ক ইন ইচ সাইড অফ কয়েল T equals to F into B by 2 और लिखते पारी BLIN into B by 2 নিউটন মিটার। সো এটা আমরা কি পেলাম? কয়েল ইচ সাইড অফ কয়েলের মধ্যে টর্ক পেলাম। এবার আমরা যদি পুরো কয়েলের মধ্যে ডিফ্লেক্টিং টর্ক বের করি, ডিফ্লেক্টিং টর্ক in coil equals to 2 into T, और डिफ्लेक्टिंग टॉर्क আমরা TD লিখি 2 into T और 2 into BLIN into B by 2 और এখান থেকে আমি লিখতে পারি BLIN B। ওকে, বা এখান থেকে আমি লিখতে পারি BIN A। এটা কি? A equals to L into B और A equals to আমরা লিখতে পারি effective area। ওকে, তো এটা হলো টর্ক ইকুয়েশন, ডিফ্লেক্টিং টর্ক ইকুয়েশন অফ PMMC ইনস্ট্রুমেন্ট। ওকে, তো এইবার দেখে নেব এইখানের মধ্যে কয়েকটা টার্ম আছে কনস্ট্যান্ট, কয়েকটা আছে ভেরিয়েবল। এর মধ্যে কনস্ট্যান্ট কি কি? এর মধ্যে কনস্ট্যান্ট হলো, যেহেতু আমরা এখানে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করি, তো পার্মানেন্ট ম্যাগনেটের জন্য পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে এই যে ফ্লাক্স ডেন্সিটি এটা কনস্ট্যান্ট হয়, কয়েলের নাম্বার অফ টার্ন কনস্ট্যান্ট হয়, আর এরিয়া কনস্ট্যান্ট হয়। তো এখানের মধ্যে ভেরিয়েবল কোনটা? সেটা হলো আই অর কারেন্ট। সো আমি এখানে লিখতে পারি TD ইকুয়ালস টু K1 I। ওকে, K1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, তো এইটা হলো ডিফ্লেক্টিং টর্কের ইকুয়েশন। এবার আমরা দেখে নেব কন্ট্রোলিং টর্কের ইকুয়েশন।
কন্ট্রোলিং টর্ক ইকুয়েশন। কন্ট্রোলিং টর্ককে আমরা টিসি দিয়ে ডিনোট করি। টিসি ইকুয়ালস টু আমরা লিখি কেএস থিটা। এখানের মধ্যে কেএস কি কি? কেএস হলো স্প্রিং কনস্ট্যান্ট, and theta equals to angle of deflection. Okay, theta হলো angle of deflection. তো আমরা কি জানি at final state কি হয়? TC equals to TD। তো আমরা TC কি TD পেয়েছি K1I আর TC পেয়েছি KS থিটা, তাহলে কি KS থিটা ইকুয়ালস টু K1I और থিটা ইকুয়ালস টু K1 বাই KS I और থিটা ইকুয়ালস টু KI। এখান থেকে লিখতে পারি আমরা থিটা ভ্যারিয়াস I। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন is directly proportional to the current। যেহেতু অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন কারেন্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, তাই পিএমএমসি ইনস্ট্রুমেন্টের মধ্যে যে স্কেলটা ইউজ করা হয় সেই স্কেলটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অর লিনিয়ার স্কেল হয়। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্কেল মানে হলো একটা স্কেলকে আমি যদি সমান ভাগে প্রতিটা ডিভিশন সমান ভাগ করি তাহলে সেই স্কেলকে আমরা বলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্কেল। সেই ধরনের স্কেল আমরা পিএমএমসি ইনস্ট্রুমেন্টে ইউজ করি। আমি যদি পিএমএমসি ইনস্ট্রুমেন্টের এই ছবিটা দেখাই, দেখো এইখানে একটা স্কেল আছে, এই স্কেলটার মধ্যে যাই হোক আমি নাম্বারিং যদি করি 0 1 0 1 2 3 4 5 6 7, দেখো 0 থেকে 7 পর্যন্ত যে আছে এর মধ্যে যতগুলো ডিভিশন আছে দেখো ইকুয়ালি ডিভাইডেড, ঠিক আছে, সব সমান ভাগে ভাগ করা। তো এই ধরনের স্কেলকে আমরা বলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্কেল। পিএমএমসি ইনস্ট্রুমেন্টের স্কেল কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়। ওকে, বোঝা গেল? তো এইবার আমরা দেখে নিই পিএমএমসি ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা টেম্পারেচারের এরর থাকে, তো সেই এররকে আমরা কি করে অপোজ করি। পিএমএমসি ইনস্ট্রুমেন্টের মধ্যে যেহেতু আমরা কয়েলটা কপার ওয়্যার দিয়ে বানাই, যেহেতু পিএমএমসি ইনস্ট্রুমেন্টের এই কয়েলটাকে আমরা কপার ওয়্যার দিয়ে বানাই, তো কি হয় এই কয়েলের মধ্যে একটা টেম্পারেচারের এফেক্ট হয়। টেম্পারেচারের জন্য এর ভ্যালুতে এরর আসে। তো এই টেম্পারেচার এফেক্টকে বা টেম্পারেচারের যে এফেক্ট হয় সেটাকে আমরা এলিমিনেট করার জন্য কি করি, এই কয়েলের সাথে কানেক্ট এ লো ভ্যালু কানেক্ট এ রেজিস্টার ইন সিরিজ উইথ দ্য কয়েল। কয়েলের সাথে সিরিজে আমরা একটা রেজিস্টার কানেক্ট করি, ঠিক আছে, যে রেজিস্টারটা কি হয় লো টেম্পারেচার কোএফিসিয়েন্টের হয়, হচ্ছে লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট। অর্থাৎ প্র্যাকটিক্যালি এই রেজিস্ট্যান্সের ওপর টেম্পারেচারের কোনো এফেক্ট হয় না। টেম্পারেচারে কম বেশি টেম্পারেচার যেমনই হোক প্র্যাকটিক্যালি এই রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট থাকে। তো সেই কারণে কি হয় ওই টেম্পারেচারের যে এফেক্ট সেই এফেক্টটাই কয়েলের ওপর পড়ে না। তাই আমরা এই টেম্পারেচারের যে এরর সেটা আমরা এই ইনস্ট্রুমেন্টের মধ্যে পাই না। এই রেজিস্টারের নাম হচ্ছে, রেজিস্টারটাকে বলা হয় সোয়াম্পিং রেজিস্টার। ওকে, এইবার বলি পিএমএমসি ইনস্ট্রুমেন্ট আমরা কোথায় ইউজ করব। পিএমএমসি ইনস্ট্রুমেন্ট কিন্তু আমরা অনলি ডিসিতে ইউজ করি বা ডিসি ভ্যালু মেজার করার জন্য আমরা পিএমএমসি ইনস্ট্রুমেন্ট ইউজ করি। কোনো এসি কোয়ান্টিটি মেজার করার জন্য আমরা পিএমএমসি ইনস্ট্রুমেন্ট ইউজ করি না। কেন করি না
তার কারণ হলো আমাদের এসি কারেন্ট আর এসি ভোল্টেজ কী হয়, বাই ডাইরেকশনাল, অর্থাৎ একটা পজিটিভ হাব একবার নেগেটিভ হাব ফর এসি। আর ডিসি কী হয়, ডিসি হয় ইউনিডাইরেকশনাল ফর ডিসি। ওকে, এবার এখানে যেহেতু আমি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করছি, আমাদের এখানে যেহেতু পার্মানেন্ট ম্যাগনেট আছে, তো পার্মানেন্ট ম্যাগনেটটা কী হয়, ম্যাগনেটের মধ্যে দিয়ে অলওয়েজ ফ্লাক্স একদিকেই ফ্লো করতে থাকে, এদিক থেকে এদিকে, ধরলাম নর্থ টু সাউথ সবসময় ফ্লো, সবসময় নর্থ টু সাউথের দিকে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো যাচ্ছে। এই সময় আমি যদি এই কয়েলের মধ্যে এসি সাপ্লাই দিই, এসি সাপ্লাই যদি এই কয়েলের মধ্যে দিই, তাহলে কি হবে, পজিটিভ হাফের সময়, যদি পজিটিভ হাফের সময় ধরলাম এই সাইডটা নর্থ, এই সাইডটা সাউথ। ওকে, নর্থ নর্থ রিপিল করবে, এটা এদিকে ঘুরবে, এটা এদিকে ঘুরবে। ওকে, ফর পজিটিভ হাফ, পজিটিভ হাফে একটা সাইড রিপিল করব। আবার ধরলাম যখন নেগেটিভ হাফ, নেগেটিভ হাফে এই সাইডটা হয়ে যাবে নর্থ, এই সাইডটা হয়ে যাবে সাউথ, তখন কী হবে, সাউথ নর্থ অ্যাট্রাক্ট করবে, এদিকে সাউথ নর্থ অ্যাট্রাক্ট করবে। তাহলে কী হবে, পজিটিভভাবে রিপাল করবে, আবার পরক্ষণেই আবার যখন নেগেটিভ হাফ আসবে তখন আবার অ্যাট্রাক্ট করবে। এই অ্যাট্রাকশন রিপালশন সবসময় চলতে থাকবে। ঠিক আছে, এই কারণেই যদি অ্যাট্রাকশন রিপালশন সবসময় চলতে থাকে, তাহলে কি হবে, এই পয়েন্টারটা মুভ করবে না, পয়েন্টারটা জাস্ট একবার আগাবে আর একবার পিছাবে, মানে জিরো পজিশন থেকে একবার একটু আগাবে আবার একটু পিছাবে, আবার আগাবে আবার জিরো পজিশনে আসবে, অর্থাৎ আর এই পয়েন্টার আর এখান থেকে বাইরে বেরোতে পারবে না, এই জায়গাতেই অসিলেট করতে থাকবে একটা জায়গাতে। ওকে, তো এই কারণেই আমরা পিএমএমসি ইনস্ট্রুমেন্টে এসি দিই না, আমরা শুধু ডিসি ভোল্টেজ, শুধু ডিসি ভোল্টেজ, ডিসি কারেন্ট অর্থাৎ ডিসি কোয়ান্টিটি মেজার করার জন্য আমরা দিই। ওকে, তো এই ছিল পিএমএমসি ইনস্ট্রুমেন্টের ওপর আজকের ডিসকাশন। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো।